একটা দেশের সেনাবাহিনী কেমন হবে সেটা অনেকটা তাদের থ্রেটের উপরে নির্ভর করে, যে আশঙ্কা, শত্রুর অবস্থা কী, সম্ভাব্য শত্রুকে, তার উপরে নির্ভর করে মূলত। আরও অনেক ফ্যাক্টর আছে, কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর হলো এটাই যে আমার উপরে কীরকম আক্রমণ আসতে পারে, সেই ভিত্তিতে তারা তাদের আর্মি তৈরি করে। এখন বাংলাদেশের ক্ষেত্রে সম্ভাব্য শত্রু পার্শ্ববর্তী দেশ ভারত, এত বড়, এত শক্তিশালী, এত রিসোর্স, অনেকের মনে হয় যে বাংলাদেশের আর্মি থাকারই প্রয়োজন নাই, হেরে যাবে যুদ্ধ করলে। ধারণাটা মোটেই ঠিক না। আর্মি না থাকলে মানে একটা লোক আছে, মনে করেন গ্রামে একটা লোক আছে বড় বেয়াদব বেকায়দা, ওরে আপনি কয়েকজন লোক নিয়ে যায় ধৈর্য একটু সায়স্তা করবার চান, কিন্তু যদি জানতে পারেন যে ওর কাছে একটা পিস্তল আছে, তাইলে আপনি সহজে ওর কাছে যাইবেন না, কারণ ওর কাছে পিস্তল আছে। কামান নাই কিন্তু পিস্তল তো আছে, তাহলে পিস্তলটা থাকতে হবে। আর সেরকম আর্মি ছোট হইতে পারে, কিন্তু থাকলেও এটা একটা থ্রেট, ওইটাকে বিবেচনা করবে, শত্রু আসবে না। আচ্ছা, এছাড়াও আরও অনেক বিষয় আছে। যদি একটা দেশ কত বড়, শত্রু কত বড়, অনেক বড় শত্রু হইলেই যদি হাইরে যেতে হয়, তাইলে কিন্তু এতদিন ইসরায়েল হাইরে যেত। কারণ ইসরায়েলের পাশে যে মিশর, সিরিয়া, জর্ডান, সৌদি আরব, ইরান, এরা বিরাট বিরাট একটা দেশ, আর্মির সংখ্যা অজস্র, আরও অনেক কিছু আছে। কিন্তু ইসরায়েল ছোট একটা দেশ, কিন্তু টিকে আছে, খুব ভালোভাবে টিকে আছে। বলবেন আমেরিকার সাহায্যে টিকে আছে, যে না, সাহায্য দিলেই টিকে থাকা যায় না, সাহায্য গ্রহণের ক্ষমতা থাকতে হয়। আর ওকে যে এমন বুদ্ধি দিয়ে সাহায্য দেয় না, ওকে শুধু অস্ত্র দেয়, ওর বুদ্ধি লাগে না, ওর পরিকল্পনা ওকে বলে দিতে হয় না, ওর প্রস্তুতি ওকে বলে দিতে হয় না, বাকি সব কিছু সে করে। সে সাহায্য পাওয়ার উপযুক্ত এবং টিকে থাকার উপযুক্ত বলেই তাকে সাহায্য দেওয়া হচ্ছে। অন্য যে কোনো জাত হইলে ওই আমেরিকায় সাহায্য দিত না, দিলেও কাজ হইতো না। সাহায্যটা ব্যবহার করা তো জানতে হয়। আপনি একজনের কম্পিউটার ধরাই দিলেই তো সে আর ওইটা চালাইতে পারবে না, টুকটাক হয়তো ফেসবুক, ইউটিউব চালাইতে পারবে, আরও যদি একজন কম্পিউটার সায়েন্টিস্টের মতন তো আর চালাইতে পারবে না। সেরকম সাহায্য যে নিবে তারও উপযুক্ত হইতে হয়। তো যাই হোক, ছোট বড় কোনো কথা না, কার কম আছে কার বেশি আছে সেটাও কথা না। আসল কথা হলো কে সঠিক পরিকল্পনা করছে এবং কে সঠিক প্রস্তুতি নিছে। ইসরায়েল সঠিক প্রস্তুতি পরিকল্পনা করছে, সঠিক সময়ে সঠিক পরিকল্পনা করে সে, এবং ওইভাবে সে প্রস্তুতি নেয়। কারণ আর্মি বিবর্তিত হয়, মিলিটারি ট্যাকটিক্স বিবর্তিত হয়। হুমায়ুনের যে বাদশাহ হুমায়ুনের আর্মি, সুলতান হুমায়ুনের আর্মি আর বর্তমান যুগের আর্মি তো এক না, কিংবা বাদশাহ আকবরের আর্মি আর বর্তমানের যুগের আর্মি তো এক না, বিবর্তন হয়েছে অনেক, অস্ত্রশস্ত্র পরিবর্তন হয়ে গেছে, ট্যাকটিক্স চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। কীভাবে হয়েছে? হঠাৎ করে হয়নি, সময়ের সাথে সাথে পরিবর্তন হয়েছে। তাহলে যে নাকি সময়ের আগেই নিজেকে প্রস্তুত পরিকল্পনা করতে পারে যে আমি ভবিষ্যতে কিভাবে কাজ করব এবং আমার কীভাবে আমি যুদ্ধ করব, সেই অনুযায়ী সে যদি প্রস্তুতি নেয়, তাইলে তাকে বড় আর্মি দিয়েও তাকে ধ্বংস করা সম্ভব না। আসল কথা সাইজ না, আসল কথা হলো আপনার পরিকল্পনা এবং প্রস্তুতি। ভারত আমাদের সাথে পারবে না যদি আমাদের সঠিক পরিকল্পনা থাকে এবং সঠিক প্রস্তুতি থাকে। আমি ওই লাইনেই কিছু ব্যক্তিগত চিন্তা করব, কারোর কাজে লাগলে লাগবে, না লাগলে নাই। বাংলাদেশে তো আত্মালের অভাব নাই। সেদিন একজন কইছে যে নিরাশ আর কি, ভারতরে দেখে নিরাশ কইতেছে বাংলাদেশের আর্মি থাকারই দরকার নাই, আর্মি না থাকলে দেশ থাকে না। সে উদাহরণ দেয় কোস্টারিকা একটা দেশ, 50 লাখ লোকের দেশ, ওর দুই পাশে আরও দেশ আছে, কোস্টারিকার দুই পাশে আরও দেশ আছে, তারা ওই স্প্যানিশ ভাষায় কথা বলে, তাগো একই রকম দেখা যায়, তাদের ভাষা ধর্ম খ্রিস্টান, মানে ও যে দেশকে এড়িয়ে বোঝে না। ওর পাশের দেশগুলাও স্প্যানিশ এবং খ্রিস্টান,
তাহলে ওর দেশ যদি কেউ দখল করে নিয়ে গেল, মনে করেন কোস্টারিকার পাশে নিকারাগুয়া ওরে দখল করে নিয়ে গেল, ওর আপত্তি থাকবে না। কিংবা পানামা ওরে দখল করে নিল, ওর ওপর আপত্তি করবে না, কারণ একই জাত, একই ভাষা, একই জাত, একই ধর্ম। আর দেশ আলাদা হয়েছে কেন? ওই সাউথ আমেরিকার অনেকগুলা দেশ হয়েছে, কারণ হইলো ওই আস্তে আস্তে ব্রিটিশের কাছ থেকে, স্পেনের কাছ থেকে স্বাধীন হয়েছে, একটু করে স্বাধীন হয়েছে, একটু করে দেশ তৈরি হয়েছে। বিভিন্ন নেতারা আলাদা আলাদা করে নিচ্ছে, নেতৃত্বের কারণে দেশ ভেঙে ভেঙে হয়ে গেছে। আসলে পুরা সাউথ আমেরিকা একটা দেশ হলেও পারে, স্প্যানিশ ভাষাভাষীর। তা যাই হোক, একটা দেশে আর্মি না থাকলে দেশ টিকে না। আজকে যদি বাংলাদেশে আর্মি না থাকে, কোনো কারণে যদি বিভক্ত হয়ে যায়, মনে করেন নাই হয়ে গেল, তাহলে কী হবে? ভ্যাকুয়াম থাকবে না। সাথে সাথে দেখবেন জামাত ইসলাম আর্মি বানায় ফেলছে, আওয়ামী লীগ আর্মি বানায় ফেলছে, আওয়ামী আর্মি, বিএনপি আর্মি বানায় ফেলছে। তারপরে ওই আর্মির মধ্যে লাগবে যুদ্ধ, এবং এটা সিভিল ওয়ারে রূপান্তরিত হবে। সিভিল ওয়ার হচ্ছে ভয়ঙ্করতম যুদ্ধ। এটা 25 বছর মিনিমাম, 25 বছর পরে যখন যুদ্ধ করে জাতি ঠান্ডা হবে, তারপরে ইউএন আসবে মেডিয়েশন করতে। 30 বছর পরে দেখবেন যে ইউএন অবজারভার আসছে, ইউএন ফোর্স আসছে আপনাকে পুনরায় গণতন্ত্র উত্তরণ করতে। ততদিনের জনসংখ্যা না খাইয়া মইরা অর্ধেক হয়ে যাবে। টাকা থাকে না, গভর্নমেন্ট থাকে না, কিছুই থাকে না, পুলিশ থাকে না। এরকম কান্ট্রি আফ্রিকায় অনেক আছে। আমি একটা দেখছি, সেটা হলো কঙ্গো। কঙ্গোর আর্মি 2 ভাগ হয়ে গেছিলো। এক ভাগ লয়াল ছিল সিসি সেকোর প্রতি, পুরানো গভর্নমেন্ট স্বৈরাচারের প্রতি, আর এক ভাগ বিদ্রোহী হয়ে গেল। 2 ভাগের মধ্যে মারামারি শুরু হয়ে গেল। প্রত্যেক রাষ্ট্রে কঙ্গো অনেক বড় দেশ, অনেকগুলো প্রভিন্স আছে। প্রত্যেক প্রদেশে নিজস্ব আর্মি গড়ে উঠলো। প্রত্যেক ভাষাগত জাতি যেগুলো আছে তাদের মধ্যে নিজস্ব আর্মি গড়ে উঠলো। অনেক ট্রাইবাল আর্মি তৈরি হইলো। ব্যাপক যুদ্ধ শুরু হয়ে গেল, যুদ্ধ চলতে থাকলো। আশেপাশের দেশ থেকে আবার আর্মি আসলো, আইসে ওদের যুদ্ধ থামানোর চেষ্টা করলো। 10 বছর যুদ্ধ থামলো না, আশেপাশের দেশের আর্মি আবার ফেরত গেল। দেশ যখন একদম পুরা শেষ হয়ে গেছে, তারপরে ইউএন আসছে। আইসা কয় কি যে তোমরা কি শান্তি প্রতিষ্ঠা করবা? সবাই এক বাক্যে রাজি, হ্যাঁ শান্তি প্রতিষ্ঠা করবো। অস্ত্র দিয়ে দিবা? হ্যাঁ দিয়ে দিচ্ছি এখনই। এই পর্যায়ে যায় এই শান্তিটা আসে। আর্মি ছাড়া দেশ থাকে না। তা যাই হোক, এখন বাংলাদেশ আর্মি উঠাই দিয়ে ওই একটা কাজ করা যায় আর কি। এইসব লোক তো মানে ইন্ডিয়ান পন্থী আর কি, ভারতপন্থী ভিতরে ভিতরে। একটা কাজ করা যায়, বাংলাদেশ আর্মি উঠাই দিলেন, দেশ ইন্ডিয়ার দিয়ে দেন, তাহলে চলবে, কোনো অসুবিধা নেই। ইন্ডিয়ান আর্মি থাকবে, কিন্তু আর্মি লাগবে। আচ্ছা যাই হোক, বেশি বকবক হচ্ছে। আমি আর্মির যে প্রস্তুতিটা কেমন হওয়া উচিত সেটা আলোচনা করব। সংক্ষেপে একটু প্রথমে বলে নিই। আচ্ছা, এই নিকারাগুয়ার কথা বললাম দেখা আমি এই যে নিকারাগুয়া, কোস্টারিকা বলছে এই দেশে আর্মি নাই। এই পানামা, এখানে 50 লাখ লোক আছে, এরা একই লোক। এই যে 3টা দেশ ওই লোক, এটাই বোঝা মুশকিল। তা যাই হোক, নিকারাগুয়া গেছে। আমাদের যে থ্রেট অ্যানালাইসিস, আমাদের সম্ভাব্য শত্রুকে, প্রথমে যদি আপনি ধরেন বার্মাকে, যদি ধরেন বার্মা কিন্তু এমনি মেইন আর্মি, টাটমাডাও বলে, এই যে বামানদের আর্মি, এটা কিন্তু অতটা শক্তিশালী না। হয়তো 8-10টা ডিভিশন আছে, মানে 1.5-2 লাখ রেগুলার ফোর্স আছে, এবং পাবলিকের মধ্যেও অনেক অস্ত্র আছে, কিন্তু এরা অত শক্তিশালী না। কিন্তু বার্মায় কিন্তু আর্মি একটা না। এই চীনের আর্মি আছে, ওদের প্রভিন্সে আর্মি আছে, কারণ এরা জাত আলাদা। এই দেশগুলো হয়েছিল অনেকগুলো দেশ মিলে একটা দেশ হয়েছে আর কি। এই জন্য প্রত্যেকের আর্মি আছে, ওগুলো লিগালাইজ, ওরা আইনসঙ্গতভাবে ওদের অস্তিত্ব আছে। কাচিনের আর্মি আছে, শান আর্মি আছে, কায়ার আর্মি আছে, কারানের আর্মি আছে, মনের আর্মি আছে, রাখাইন আর্মি আছে, সবারই আর্মি আছে। এখন মামানেরও আর্মি আছে। এমনি ওরা পরস্পরের সাথে যুদ্ধ করতেছে। কিন্তু যদি কখনো সে বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে, এক নিমিষে তারা একত্রিত হয়ে যাবে, ওয়ান ফোর্স হয়ে যাবে। এবং এরা যদি ওয়ান ফোর্স হয়ে যায়, তাহলে একটা বিরাট শক্তিতে রূপান্তরিত হবে। এদের শুধু আর্মি আছে তা না, এখন ব্যাপকভাবে অনেক গেরিলা তৈরি হয়েছে। বলতে গেলে পুরা জাতিটাই আর্মি হয়ে গেছে। তাহলে বার্মা একটা বিরাট থ্রেট আমাদের জন্য। এমনি যুদ্ধ লাগার কথা না। বার্মিজরা বাংলাদেশ আক্রমণ করছে তার ইতিহাস নাই, কারণ এরা হিমালয়ের ওপারের দেশ। একটা ট্র্যাডিশন আছে যে হিমালয় বা পার্বত্য চট্টগ্রাম, কিন্তু চিটাং হিল রেঞ্জ, এটা কিন্তু হিমালয়েরই একটা এক্সটেনশন। ওপারের লোক এপারে আসে না।
তবে যদি আসে আমাদের থ্রেটটা অ্যানালাইসিস করে রাখতে হবে। বার্মা একটা আমাদের জন্য থ্রেট এবং ভালো থ্রেট, শক্তিশালী থ্রেট। আচ্ছা, এরপরে হলো চায়না। চায়নাও ওই হিমালয়ের অপর পারে, যার ফলে ইতিহাস নাই যে চায়না কখনো আসছে। কিন্তু আসে নাই কেন? আসে নাই মূলত হিমালয় পর্বতমালার কারণে। এদিকেও যে এটা কিন্তু হিমালয় পর্বতমালা, এই যে এই নাগা মিজো এগুলো হিমালয় পর্বতমালা, বার্মা হিমালয়ের ওপারে। চিটাং হিল রেঞ্জ যেটা বা আসাম হিল রেঞ্জ, এটা হিমালয় পর্বতমালার এক্সটেনশন। আচ্ছা, একদম সমুদ্র পর্যন্ত চলে গেছে। আর মেইন হিমালয় পর্বতমালায় যে এখান দিয়া, এবং হিমালয় পর্বতমালার কারণে চায়না আসতো না। কিন্তু এখন কিন্তু পরিস্থিতি অন্যরকম। এখন টেকনোলজি মানে বিল্ডিং ক্ষমতা, রাস্তাঘাট তৈরি করা, বিমান শক্তি এবং হেলিকপ্টার ফোর্স ডিভিশন, এমনকি হেলি ডিভিশন আছে, পুরো ডিভিশন হেলিকপ্টার দিয়ে পার করাইতে হয়। তো এটা এত বেশি শক্তিশালী হয়ে গেছে যে এখন এই হিমালয় পর্বতমালা বাধা হিসাবে অতটা কার্যকরী আর নাই। অতএব চায়নাকেও থ্রেট হিসাবে বিবেচনা করতে হবে। চায়নাও একটা আমাদের জন্য বড় থ্রেট। এমনি বাংলাদেশের সাথে খাতির আছে, কিন্তু চায়নার যদি ইন্ডিয়ার সাথে যুদ্ধ লাগে, এখানে এসে ঘাঁটি করে বৈশাখ স্থায়ীভাবে গাইরে বসার পরে হয়তো আর যাইতে ইচ্ছেই না, এরকম হইতে পারে। ইন্ডিয়ার সাথে যুদ্ধ করতে এসে বাংলাদেশে গাইরে বসছে আর কি, আর চায় না। আর ওরা না, এমনি খুব ভদ্র, কিন্তু যুদ্ধের সময় কিন্তু নাক বোচা লোক, যুদ্ধের সময় খুব বেশি রকম ক্রুয়েল, ওই স্টেট মেরে ফেলবে। ওদের ধর্মে কিন্তু ওই কথাটা লেখা নাই যে একজন লোক মারলে পুরা মানব জাতি হত্যার গুনাহ হবে, এবং ওরা পরকালে অতটা বিশ্বাসও করে না। মূলত কমিউনিস্ট এবং বৌদ্ধ ধর্ম পরকালের প্রতি ওদের তেমন একটা চিন্তাভাবনা নাই, আইডিয়াই নেই আর কি, যে পরকাল আছে। ও পুনর্জন্মে বিশ্বাসী ওরা। এই জন্মে গুনাহ করে পরজন্মে মাপ পাই যাবে, এই ধরনের চিন্তাভাবনা আছে। আমাদের মতন চিন্তা না। ও বড় ধরনের কিলিং করতে পারে, যেমন চেঙ্গিস খান করছে। চেঙ্গিস খানের মেইন ফোর্স, চেঙ্গিস খান যদিও মঙ্গোলাইট ছিল, কিন্তু তার সেনাবাহিনী কিন্তু ব্যাপক পরিমাণে চায়নার থেকে কালেক্ট করা। চাইনিজরা, মঙ্গল বাহিনী, চেঙ্গিস খানের বাহিনী কোটি কোটি মুসলমান মারছে ইরানে এবং বাগদাদে। তা সেই রকম ওরা কিলিং করতে পারে, এবং ওরা এসে বসে যেতে পারে ইন্ডিয়ার সাথে যুদ্ধ করার জন্য। অতএব এটাকে থ্রেট হিসাবে বিবেচনা করতে পারে, কারণ চায়না খুব কাছে, এই যে এখান থেকে মাত্র 200 মাইলের মধ্যে। আচ্ছা, এই দেখেন, এই যে ভুটান, এই যে চায়নার থেকে দেখেন রোড আইসা এই ভুটানের পাশ দিয়ে এখানে আইসা হাজির হয়েছে। এইখান থেকে এইখানের দূরত্ব 30-40 মাইল হবে খুব বেশি হলে। এই চায়নার রোড হেড থেকে বাংলাদেশের এই যে পচাগড়, এটা 50 মাইল 100 মাইলের মধ্যে হয়ে যাবে, 50-100 মাইলের মধ্যে। এটা কোনো দূরত্বই না আর্মির জন্য। আর এইরকম কেসে ভুটানিজরা ফট করে দেখবেন চায়নার সাথে জয়েন করে ফেলছে। এই একটা রোড, আর একটা রোড হলো নেপালের মধ্যে দিয়ে ঢুকছে। নেপালিজরাও নেমে আসতে পারে এই দিক দিয়ে, নেপালিরা নামলে এই দিক দিয়ে নামে। আচ্ছা, তাহলে মূলত চায়না একটা থ্রেট হিসাবে বিবেচনা করতে হবে। বলবেন যে এত বড় বড় থ্রেট বিবেচনা করে আর কী পরিকল্পনা করব আর কী বাস্তবায়ন করব? এটা 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 এখানেই আসতেছি। পরিকল্পনা আছে, এবং এমন পরিকল্পনা আছে যে এদেরকে ইফেক্টিভলি ফিরাই দেওয়া যাবে, এরা ঢুকবেই না। এরপরে আসতেছে ইন্ডিয়া। আচ্ছা, এরপরে আসতেছে, সরি একটু ঠিক করে নিই, ইন্ডিয়াও কিন্তু অনেক বড় একটা থ্রেট। আচ্ছা, ইন্ডিয়া একটা বড় থ্রেট। আমি দেখাইছিলাম যে ইন্ডিয়া বড় থ্রেট হইলেও ইন্ডিয়ার কিন্তু যত আর্মি আছে তার একটা বড় অংশ কাশ্মীরে নিয়োগ করে রাখতে হয়, পাকিস্তান বর্ডারে কিছু রাখতে হয়, চীন বর্ডারে কিছু রাখতে হয়। এই সমস্ত কিছু বর্ডার প্রোটেকশন দেওয়ার পরে বাংলাদেশের বিরুদ্ধে সে একত্রিত করতে পারবে 9-10টা ডিভিশন, 2-3টা কোর, 3টা কোর একটু বেশি কম হইতে পারে। 10টা ডিভিশন হওয়া মানে প্রায় 1.25 লক্ষ সৈনিক। তো সৈনিক যা হোক, আজকাল তো সৈনিকের যুদ্ধ নাই, এয়ারফোর্স, শক্তিশালী এয়ারফোর্স। ওরা এয়ারফোর্সের কিন্তু ওই পশ্চিমের জন্য আলাদা করে রাখার দরকার নাই। একই এয়ারফোর্স পশ্চিমেও ফাইট করতে পারবে, পূর্বেও ফাইট করতে পারবে, চায়নার বিরুদ্ধেও ফাইট করতে পারবে। যখন যে আসবে তার বিরুদ্ধে ফাইট করবে। ওর তো নিমিষে এখান থেকে ওখানে চলে যায়। তাছাড়া আর্টিলারি একটা নির্দিষ্ট পয়েন্টে ওরা
যেহেতু এটা আর্টিলারি রেজিমেন্ট ফুললি মোবাইল, কামানগুলো ফুললি মোবাইল, ট্রাকে টাইনে নিয়ে এসে যে কোনো জায়গায় এটা কনসেন্ট্রেট করা যায় আর্টিলারি ফায়ার। তাছাড়া ট্যাঙ্ক এটা চলে, এদেরকেও এক জায়গা থেকে আরেক জায়গায় শিফট করা যায় সহজেই। শুধু পদাতিক বাহিনী হয়তো কাশ্মীরে কিছু রেখে আসতে হবে, পাকিস্তানে কিছু রেখে আসতে হবে, চান বর্ডারে কিছু রাখবে, বাকি পদাতিক বাহিনী যেটা মেইন ফাইটিং ফোর্স সেটার মধ্যে হয়তো 1.5 লাখ 1.5 লাখের মতন এখানে আনতে পারবে, 9-10টা ডিভিশন। এবং এই 9-10টা ডিভিশনের বিরুদ্ধে যুদ্ধ লাগলে আমরা কিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করতে পারি, অফেন্সিভে যাইতে পারি, সেটা আমি এই পূর্বের ভিডিওতে, আমার আগে একটা ভিডিওতে করছিলাম, সেটাতে দেখাইছি। এবং সেই ভিডিওটা মূলত এরকম ছিল যে আমরা এই ইনফিল্ট্রেশনের মাধ্যমে পাহাড়ি এলাকা দখল করতে পারি। ইনফিল্ট্রেশনের মাধ্যমে মনে করেন এই একটা ব্যাটালিয়ান, এটা হইলো কি গেরিলা বাহিনী, এখানে কিন্তু কনভেনশনাল আর্মি, বাংলাদেশ আর্মি এখানে ডিপ্লয় করছে। এখান থেকে যে অ্যাডভান্স করতেছে ইন্ডিয়ান বাহিনী, তাকে সে আটকা রাখছে, এই বাংলাদেশের ডিভিশন, এই ডিভিশনকে আটকা রাখছে, যুদ্ধ চলতেছে। তাহলে বাংলাদেশের ডিভিশন আর্মি, এর মধ্যে আর্মি আছে, এপি ব্যাটালিয়ান আছে, বিডিআর আছে। এছাড়াও আমাদের যে গেরিলা বাহিনীর ব্যাটালিয়ান, মনে করেন 100টা গেরিলা বাহিনীর ব্যাটালিয়ান আছে, এই ব্যাটালিয়ানকে ইনফিল্ট্রেট করতে হবে। মনে করেন এখানে 2টা ব্যাটালিয়ান, এই 2টা ব্যাটালিয়ান যখন পজিশনে বসে গেল, তখন তার উপর দিয়ে যায় আরেকটা ব্যাটালিয়ান যায় দখল করবে, তার উপরে যায় আরেকটা ব্যাটালিয়ান যায় দখল করবে, এরকমভাবে দখল করতে করতে আগায় যাবে। এই ব্যাটালিয়ান কিন্তু এই জায়গা ছেড়ে কখনো যাবে না, এই যে এখানে বসছে স্থায়ীভাবে, এখানে বসে যাবে স্থায়ীভাবে, এখানে স্থায়ীভাবে আসবে। পরবর্তী এখান থেকে ঢুকানো হবে, ইনফিল্ট্রেশন, ক্রমান্বয়ে ইনফিল্ট্রেশন করে করে আমরা চায়না পর্যন্ত পৌঁছে যেতে পারি। তো এই যে ব্যাটালিয়ানগুলা, এইটা তৈরি করার মতন ব্যবস্থা আমাদের থাকতে হবে। আমাদের অলরেডি আছে ব্যবস্থা, আমাদের প্রায় 70 লক্ষ বিডিআর, প্রশিক্ষণ দেওয়া বিডিআর আছে। তা অলরেডি আমাদের এই ব্যবস্থা আছে, মিনস আছে। আমি যে ভিডিও করতেছি এটা জাস্ট একটু অর্গানাইজেশনটা ঠিক করার সাজেস্ট করতেছি আর কি। আমার জিনিস আছে, আমাদের শুধু ব্যবহারটা যেন সহজ হয়, এই উদ্দেশ্যে আমার ভিডিও। তাইলে আমার এই যে আগের ভিডিওটা দেখে নিয়েন, এর আগের ভিডিওটা, এই ভিডিওর আগের ভিডিওতে আমি ভারত বাংলাদেশের যুদ্ধ কেমন হতে পারে, ওই ভিডিওর নাম আমি লিঙ্ক দিয়ে দেবনি, তো ওই ভিডিওটা দেখে নিন। আচ্ছা, আমরা এই যে গেরিলা ব্যাটালিয়ানগুলো দিয়ে আমরা ছোটো ছোটো এলাকা দখল করে, ভাইটাল পয়েন্ট দখল করতে করতে চায়না পর্যন্ত আগায় যাইতে পারি। এই এলাকায় পারি, পাহাড়ি এলাকায়। কেন পারি পাহাড়ি এলাকায়? কারণ পাহাড়ি এলাকায় গাছপালা দিয়ে ঢাকা, এখানে এয়ারফোর্স দিয়ে এদের কোনো ক্ষতি করতে পারবে না। তাছাড়া ট্যাঙ্ক পাহাড়ি এলাকায় চলে না, আর্টিলারি কামান পাহাড়ি এলাকায় ইফেক্টিভ না। যুদ্ধ হয় রাইফেলম্যান টু রাইফেলম্যান। তা আমাদের সংখ্যার কারণে আমরা এই এলাকায় জিতে যাবো একদম শিওর। তাইলে এই পাহাড়ি এলাকা, এই যে এই যমুনা এবং পদ্মার এই পারে আমাদের অফেন্সিভে যাওয়া সম্ভব। আচ্ছা, এরকম আমরা এই বটল নেকেও কেটে দিতে পারি। এই দিক দিয়ে আক্রমণ করে আমরা এইদিকে ত্রিপুরা দখল করেও আগায় যেতে পারি। এদিক দিয়ে আমরা সিলেট দিয়ে বেড়ে এই পর্যন্ত আগায় যেতে পারি। আমাদের প্রবলেম হবে এই নর্থ বেঙ্গল এলাকায়, মানে এই বগুড়া এলাকা এবং যশোর এলাকা। এইখানে হয়তো ওদের ট্যাঙ্ক, বিমান বাহিনী, পদাতিক বাহিনী, এর কারণে আমরা এখানে কনভেনশনাল যুদ্ধটা চলবে না, বেশি দিন চালানো যাবে না। কিন্তু আমরা গেরিলা যুদ্ধ শুরু করে দিতে পারি এই এলাকাতেই। কনভেনশনাল যুদ্ধ বেশি দিন না চালানোই ঠিক, কারণ যতদিন চালাবেন ততই বিমান বাহিনীর আঘাতে, ট্যাঙ্ক কামানের গুলার আঘাতে সৈনিক মারা যাবে। অতএব 14-15 দিন যুদ্ধের পরেই এখানে গেরিলা ফেজে চলে যেতে হবে। সেরকম এখানেও গেরিলা ওয়ারফেয়ার ফেজে চলে যাবে। আচ্ছা, এইটা আমি বলছিলাম। এছাড়াও বাইরের সাহায্য আসতে পারে। চীন এই যুদ্ধে ইন্টারফেয়ার করতে পারে, করলে হয়তো বাংলাদেশকে একটু সাহায্য করবে, আমেরিকাও করতে পারে। এটা আমার বলছিলাম যে এইভাবে আমরা অফেন্সিভে যেতে পারি এবং আলটিমেটলি আমরা বিজয় অর্জন করতে পারি। তাহলে এইটার আমাদের জিনিসপত্র সব আছে, আমরা টাকা পয়সা সব খরচ করছি। 70 লক্ষ বিডিআর আছে, বিশাল একটা আর্মি আছে, অনেক এপি ব্যাটালিয়ান আছে, অনেক বিডিআর ব্যাটালিয়ান আছে। এখানে ভারত যে আনতে পারে 10টা ডিভিশন, এই 10টা ডিভিশনকে ধ্বংস করার মতন সমস্ত কিছু আছে। শুধু একটু রিঅর্গানাইজ করা, যেন আমরা এই কনভেনশনাল যুদ্ধ থেকে ইজিলি গেরিলা যুদ্ধে সুইচ ওভার করতে পারি। এই যে এই ইয়েটা, পরিবর্তনটা,
এই পরিবর্তনটা খুব কঠিন। আমাদের কি করতে হবে? প্রথমে কনভেনশনাল যুদ্ধ করতে হবে, 14-15 দিন পরে গেরিলা যুদ্ধ শুরু করতে হবে। এই কনভেনশনাল ফেজ থেকে গেরিলা ওয়ার ফেজে যাওয়াটা কঠিন। এই কঠিন সময়ে এই সৈনিক হারাই যেতে পারে, এবং অন্যদিকে পলিটিক্যাল মোটিভেশন তো আছেই। এদিক দিয়ে আক্রমণ করলে ভারত সাথে সাথে চিল্লাইতে থাকবে, আমরা তোমার উপকার করতে আসছি, আমরা ভালো কাজ করতে আসছি, আমরা তোমাদেরকে একটু গভর্নমেন্ট ঠিক করে দিই, কালকে চলে যাব, এই নানানভাবে বুঝাইতে থাকবে। অনেক লোক দেখবেন বুঝিয়েও যাবে, অনেক মিডিয়া চালু হয়ে যাবে, তারা বলবে যে ইন্ডিয়ার সাথে আর যুদ্ধ করে কাম নাই, অযথা লোক হয়, ওরা আসতে দাও, ও 2 দিন ঢাকায় থেকে চলে যাবে। আচ্ছা, আগেও গেছে, এখনও যাবে, এই ধরনের বুঝাইতে থাকবে। তো বুঝাইতে থাকলেও আমাদের কিন্তু বুঝতে হবে যে যুদ্ধ করছে, অতএব তারে এমন শিক্ষা দিতে হবে যেন জীবনে আর কোনোদিন যুদ্ধ করার ইচ্ছা না হয় বাঙালিদের সাথে। আচ্ছা, তো এইরকম তাহলে এই প্রস্তুতিটা কেমন হইতে পারে, যে আমরা আগের থেকে যদি প্রস্তুত থাকতে চাই তাহলে কি করতে হবে? এটাই হলো এই ভিডিওর মূল অংশ। আচ্ছা, বিড়ি ধরায় লই, হ্যাঁ, এইটাই হলো এই ভিডিওর মূল অংশ। এইখানে দেখেন, বাংলাদেশে মনে করেন 64টা ডিস্ট্রিক্ট আছে। এই 64 ডিস্ট্রিক্টে 64টা ব্যাটালিয়ান, পদাতিক ব্যাটালিয়ান, আর্মির ইনফেন্ট্রি ব্যাটালিয়ান বসাইতে হবে, একদম পার্মানেন্টলি বসাই দিতে হবে। মনে করেন ফার্স্ট ইস্ট বেঙ্গল, এরা সিলেটে বহুত যুদ্ধ টুদ্ধ করছিল, যতটা মনে পড়ে সিলেটের রায় দখল করছে। যাই হোক, সেটা আসল কথা না। মনে করেন ফার্স্ট ইস্ট বেঙ্গলের বলে দিলেন তোমার স্থায়ী অবস্থান সিলেট শহরের কাছে 7 থেকে 10 একর একটা জমি কিনে দিতে হবে। খালি ও ওইখানে যায়, ওই জমিতে যায় প্রথমে তাবু বিছায় থাকবে, তারপরে আস্তে আস্তে বিল্ডিং টিন শেড করবে, পরে বিল্ডিং করবে। কিছুদিন পরে দেখবেন হাইফাই করে ফেলছে, বেশি টাকা দিতে হবে না, কারণ আর্মি নিজেই কাজ করে। তাহলে এই যে ফার্স্ট ইস্ট বেঙ্গলকে আপনি সিলেটে বসাই দিলেন চিরস্থায়ীভাবে, এটাকে বলতে হবে ফার্স্ট বেঙ্গলের বাড়ি, স্থায়ী অবস্থান। ফার্স্ট বেঙ্গলের স্থায়ী অবস্থান মনে করেন সিলেট। শুধু ফার্স্ট বেঙ্গলের স্থায়ী অবস্থান সিলেট হলে চলবে না, এই ফার্স্ট বেঙ্গলে স্থায়ী অবস্থান সিলেট, সেই সাথে এই ফার্স্ট বেঙ্গলে যারা চাকরি করবে তাদের সবাই হবে সিলেটি লোক ছাড়া এই ব্যাটালিয়নে কোনো সৈনিক থাকবে না। এমনকি অফিসার, বাংলাদেশ আর্মিতে যে কোনো অফিসার যে কোনো ট্রেডে চাকরি নিক না কেন, আর্মসে চাকরি নিক, মনে করেন সে আর্টিলারি অফিসার কিংবা ট্যাঙ্ক অফিসার, যেখানেই যাক না কেন, কমিশনের পরে এইখানে অন্তত 2 সপ্তাহ এই ব্যাটালিয়নে থাইকে রেজিমেন্টেশন করে যেতে হবে, কারণ সে তার বাড়ি সিলেটে। অতএব সিলেটে বাড়ি এবং তার হোম ধরে নিতে হবে। আমাদের যে হোম কনসেপ্ট আছে না, বলে যে আর্টিলারি সেন্টার অ্যান্ড স্কুল, হোম অফ গানার, ওইসব হোম দিয়ে চলবে না। এখন বলতে হবে সিলেটি সমস্ত অফিসারের হোম কি? ফার্স্ট বেঙ্গল। তাহলে এখানে ফার্স্ট বেঙ্গলের এখানে দিয়ে দিলেন 7 থেকে 10 একর, মানে 20 থেকে 30 বিঘা জমি কিনে এই এলাকায় বসাই দিলেন তাবু গেড়ে। তারপরে এখানে সিলেটির সমস্ত সিলেটি সৈনিক বদলি করে দিলেন, সমস্ত সিলেটি অফিসার বদলি করে দিলেন, এবং এইটা নাম করে দিলেন একদম সরকারি গেজেটের মাধ্যমে ফার্স্ট ইস্ট বেঙ্গল সিলেট, ব্র্যাকেটে লেখা থাকবে সিলেট, একদম গেজেটে থাকবে সিলেট লেখা। এই ব্যাটালিয়ান যদি কোনো দিন কোথাও টেম্পোরারি ডিউটিতে যায়, মনে করেন চিটাগাঙে সে 3 বছরের ডিউটিতে গেছে, তাহলে এখানে তার রিয়ার থাকবে, এখানে মেইন রিয়ার, এবং তার যে রিয়ারের যে ক্যাম্প, এই ক্যাম্পে অন্য কেউ থাকবে না, এই ক্যাম্প 3 বছরের জন্য খালি থাকবে, অল্প কিছু লোক থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য। এই চিটাগাঙের ডিউটি শেষ করে সে আবার এইখানেই ফেরত আসবে, অন্য কোথাও বদলি হবে না। যুদ্ধের জন্য শুধু অন্য জায়গায় যেতে পারে, ইউএন মিশনের জন্য সে হয়তো চলে গেল সিলেট ব্যাটালিয়ান, কিন্তু ইউএন মিশন শেষ করার পরে আবার এখানেই আসবে। মানে সিলেটের ব্যাটালিয়ান জানবে তার বাড়ি সিলেট, এবং এখানে যে যত সৈনিক সব সৈনিক সিলেটি, এবং এরা এখানে ওইটাকে তাদের নিজের বাড়ি মনে করবে, তার নিজের বাড়ির চাইতে বেশি ভালোবাসবে। আচ্ছা, এইটা করলে আরও কিছু কাজ করতে হবে। এইরকম আপনি ফার্স্ট বেঙ্গল মনে করলেন সিলেট বলে দিলেন, সেকেন্ড ইস্ট বেঙ্গল বলে ময়মনসিংহ ব্যাটালিয়ান, এখানে ময়মনসিংহে। থার্ড বেঙ্গলের আপনি মনে করেন কুমিল্লা ব্যাটালিয়ান, এখানে কুমিল্লা লিখে গেজেট পাবলিশ করে দিচ্ছেন, এবং অর্ডার দিয়ে দিচ্ছেন থার্ড বেঙ্গলের সমস্ত বাংলাদেশ আর্মিতে যত কুমিল্লার সৈনিক, কর্পোরাল, সার্জেন্ট আছে, সব থার্ড বেঙ্গলে বদলি কুমিল্লার, এবং কুমিল্লার শহরের অমুক জায়গায় 7 থেকে 10 বিঘা 10 একর জমি, মানে 20 থেকে 30 বিঘা জমি কিনে দিয়ে দিলেন
ওখানে যায় ওরা ওখানে রিপোর্ট করবে এবং ওদের অফিসারও হবে সব কুমিল্লার অফিসার। আচ্ছা, মনে করেন 39 বীর দিনাজপুরে, 41 বীর রাজশাহীতে, 58 ইবি যশোরে, 64 ইবি খুলনায়, এরকম যত 64টা ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান 64টা ডিস্ট্রিক্টে পার্মানেন্টলি বসাই দিতে হবে। আচ্ছা, এটা হলো প্রথম কাজ। এবং এই যে মনে করেন খুলনা মেডেলে খুলনার লোক ছাড়া অন্য কোনো লোক থাকবে না, অফিসারও হবে সব খুলনার, লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত। লেফটেন্যান্ট কর্নেল হওয়ার পরে সে যেখানে ইচ্ছা সেখানে চলে যাক, তারা তখন হেডকোয়ার্টারে চাকরি করবে, ওর দরকার নেই। যশোরে শুধু যশোরের লোকই থাকবে এবং এটা স্থায়ী অবস্থান হবে। আচ্ছা, এবং স্থায়ী অবস্থান হবে ডিস্ট্রিক্ট শহরের আশেপাশে কাছে, কারণ আর্মি মাঝে মাঝে আইএস ডিউটি করে এবং এই ইয়েতে যাইতে হয় ইন এইড অফ সিভিল, কারণ ডিস্ট্রিক্ট শহরের পাশে হইতে পারে, কারণ ওখানে তো শুধু আর্মি থাকে। এখন ওখানে ওদের ফ্যামিলি আছে, কলেজে বাচ্চা কাচ্চা পড়ে, স্কুল কলেজের, তো শহরের সাপোর্ট দরকার, হসপিটাল লাগতে পারে, এই জন্য শহরের সাপোর্ট দরকার। এই জন্য এটা শহরের পাশে হইতে হবে, একদম শহরের ভিতরে না। শহরের পাশে একটা জায়গায় 7 থেকে 10 একর জমি কিনে দিলেই হয়, আর কিছু করতে হবে না। ওরা জায়গা দেখাই দিবেন, ওখানে বদলি করে দিবেন ওই জমির উপরে। ওই জমি একদিন দেখবেন ঠিক হয়ে গেছে, ব্যাটালিয়ান হয়ে গেছে। এবং প্ল্যানও দিয়ে দিতে পারেন, কোয়ার্টার গার্ড, অন্য স্টোরেজ কেমনি করে এক জায়গায় হবে, অল্প গার্ডে কেমনি করে পুরাটা পাহারা দেওয়া যায়, এইসব আর্কিটেকচার যে ডিজাইন দিয়ে দিতে পারেন। অফিস, স্টোর, গাড়ি, অ্যামুনিশন, রাইফেল, স্টোরেজ সিস্টেমটা এমনভাবে করা যায় যেন অল্প গার্ডের মধ্যে সব কটা একসাথে গার্ড হয়ে গেল, একটা ইনক্লোজারে নিয়ে আসলেন। অস্ত্রগুলো আবারও গুলি, ম্যাগাজিন, অস্ত্র, ম্যাগাজিন, গাড়ি, ইকুইপমেন্ট, এইসব রেশন সব একটা ইনক্লোজারের মধ্যে এনে 2-6 গার্ড লাগাই দিলেই হয়ে গেল। কাছেই অফিস কমপ্লেক্স থাকতে হয়, এত পাহারাদার পয়েন্টে পাহারাদার দরকার নেই। তা যাই হোক, ওরা নিজেরা ডিজাইন করে বানায় নিবে 7 থেকে 10 একর জায়গা দিয়ে দিলে। এই যে ইস্ট বেঙ্গলগুলা গেল, ইনফেন্ট্রি গেল, ক্যান্টনমেন্টের বাইরে চলে গেল, অন্য কেউ কিন্তু যাবে না, আর্টিলারি যাবে না। আর্টিলারি এখন যেমন ক্যান্টনমেন্টে আছে সে ক্যান্টনমেন্টেই থাকবে, ইঞ্জিনিয়ার এখন যেমন ক্যান্টনমেন্টে আছে ক্যান্টনমেন্টেই থাকবে, মেকানাইজ ইনফেন্ট্রি থাকলে ওটা ক্যান্টনমেন্টেই থাকবে, রেকি ব্যাটালিয়ান ক্যান্টনমেন্টেই থাকবে, অন্য এগুলো ক্যান্টনমেন্টে থাকবে। এটা ডিভাইড কোয়ার্টার রিসোর্স হিসাবে থাকবে, ডিভিশনাল রিসোর্স হিসাবে। আর কিছু ডিভিশনাল রিসোর্স যেমন মেডিকেল ইউনিট, এদের টেন্টাকেলগুলো ওই ইনফেন্ট্রি ব্যাটালিয়ান দিতে হবে, একজন এমো দিতে হয় আর কি, একটা চিকিৎসার জন্য। কিছু ইএমইর কিছু এলিমেন্ট দিতে হয়, মেকানিক্সের, এমইএসের কিছু এলিমেন্ট দিতে হয়, এগুলো পর্যায়ক্রমে হয়ে যাবে। আচ্ছা, ডিভিশনাল রিসোর্স, আর্টিলারি, আর্মার, ইঞ্জিনিয়ার, এগুলো কিন্তু বর্তমান ক্যান্টনমেন্ট যেখানে আছে সেখানেই থাকবে। মেকানাইজ ইনফেন্ট্রি, রেকি ইনফেন্ট্রি বা সাপোর্ট ইনফেন্ট্রি, এগুলা ডিভিশনাল রিসোর্স হিসাবে ডিভিশনাল হেডকোয়ার্টারেই থাকবে। কোর যদি তৈরি হয়, কোর রিসোর্স হিসাবে কোরে চলে যাবে। শুধু পদাতিক ব্যাটালিয়ানগুলো ডিস্ট্রিক্ট ওয়াইজ ভাগ হয়ে যাবে এবং তাদের ব্রিগেড হেডকোয়ার্টার কিন্তু ক্যান্টনমেন্টেই থাকবে, কিংবা ফরওয়ার্ডে যেতে পারে, একটু ফরওয়ার্ডে একটা ব্রিগেড হেডকোয়ার্টার বানানো যেতে পারে যদি সুবিধা থাকে। নতুন ক্যান্টনমেন্ট এখানে বানানোর দরকার নাই, শুধু একটা ক্যান্টনমেন্ট বাংলাদেশে বানানোর দরকার আছে, ফরিদপুর এলাকায় একটা ক্যান্টনমেন্ট দরকার আছে, আর তেমন দরকার নেই। বগুড়ায় একটা ক্যান্টনমেন্ট আছে, এটা রাজেন্দ্রপুরে আছে, ঢাকায় আছে, কুমিল্লা আছে, সব ঠিক মতনই আছে, খালি ফরিদপুরে একটা ক্যান্টনমেন্ট দরকার। আচ্ছা, যাই হোক, জিয়াউল মুস্তাফিজের প্ল্যান ছিল, উনি বাস্তবায়ন করতে পারছেন কিনা জানি না, মনে হয় পারেন নাই। আচ্ছা, যাই হোক, তো এই যে ইনফেন্ট্রি ব্যাটালিয়ান দিলেন আগায়, শুধু আগায় দিলে হবে না, এদের কিছু জিনিস এদেরকে দিয়ে দিতে হবে। 1 নম্বর যে জিনিসটা দিতে হবে সেটা হলো আনসার এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে, আনসার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরাইয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে দিয়ে দিতে হবে আনসার। এবং এই ইনফেন্ট্রি ব্যাটালিয়নগুলোতে একটা মেজর এবং কিছু ওয়ারেন্ট অফিসার, কিছু এনসিও দিয়ে আনসার উইং তৈরি করতে হবে। এই প্রত্যেকটা ইনফেন্ট্রি, 64টা ইনফেন্ট্রি ব্যাটালিয়ন যে 64 জেলায় গেল এবং স্থায়ীভাবে বসে গেল, তাদের একটা করে আনসার উইং থাকবে।
ওই জেলার আনসারগুলোকে তারাই ট্রেনিং দিবে এবং রেজিস্টার মেনটেন করবে যে কার কার ট্রেনিং দেওয়া হয়েছে, কে কোথায় আছে, বয়স কত, এবং কম্পিউটারে তাড়াতাড়ি ডিলিং করার জন্য কম্পিউটারে ডাটাবেজও মেনটেন করবে। ডাটাবেজ না থাকলে তো প্ল্যানিং করা যায় না, ওই রেজিস্টার হাতায় বোঝা যায় না কিছু। আচ্ছা, রেজিস্টার রাখতে হবে কারণ ওরা ডকুমেন্টেশনের জন্য, ওর তো বেতন টেতন টাকা পয়সা মাঝে মাঝে কিছু দিতে হয় বেতন টেতনের জন্য। তাহলে আনসার দিয়ে দিতে হবে ডিফেন্স মিনিস্ট্রিকে, এবং এই পদাতিক ব্যাটালিয়নে 5টা কোম্পানির সাথে আর একটা কোম্পানি খুলতে হবে, আনসার কোম্পানি, এবং এই আনসার কোম্পানির আন্ডারে থাকবে ওই জেলার সমস্ত আনসার। এবং এরা ওই যে 7 থেকে 10 একর জায়গা দিচ্ছেন ওর মধ্যে একটা এলাকায় আনসারদেরকে এনে ট্রেনিং দিবে এবং তাদের নাম রেজিস্টারে লিখে ডাটাবেজে উঠায় তাদেরকে বাড়ি পাঠিয়ে দেবে, বাড়ি ফেরত, ওর লিস্টে থেকে গেল। এবং জরুরি অবস্থায় যুদ্ধের সময় সে কোন ব্যাটালিয়নে যোগ দিবে, আনসারদের ব্যাটালিয়ন তৈরি করে দিতে হবে এবং কনসেন্ট্রেশন পয়েন্ট, সেটা ওই কোনো ক্যান্টনমেন্ট নাও হইতে পারে, ওটা বলে দিতে হবে অমুক বাজারে যুদ্ধ লাগলে অমুক বাজারে অমুকে তোমার কমান্ডার ওইখানে একত্রিত হবা, তার সাথে যোগাযোগ রক্ষা করবা, যে কোনো সময় তোমাদেরকে ডেকে নিব। ব্যাটালিয়ন দেখবেন তৈরি হয়ে বসে রয়েছে যুদ্ধের সময়। তাহলে ওর একটা গায়েবী ফরমেশন তৈরি করে দিতে হবে এবং বলে দিতে হবে যুদ্ধ লাগলে সে কোন জায়গায় কনসেন্ট্রেট করবে। আচ্ছা, এবং ওইখান থেকে শুধু কালেক্ট করে নিয়ে আসা ব্যাটালিয়ন হিসাবে, আপনি রেডিমেড ব্যাটালিয়ন পেয়ে যাবেন ওখান থেকে। তাহলে এই আনসার ডিফেন্স মিনিস্টার আন্ডারে দিয়ে দিতে হবে এবং ইনফেন্ট্রি ব্যাটালিয়নগুলোতে আনসার উইং তৈরি করতে হবে, এটি হলো মূল কাজ। আচ্ছা, এছাড়াও এই পদাতিক ব্যাটালিয়নগুলা যে বিএনসিসি আছে না, বিএনসিসি এর আনসার কিন্তু এই যে ইনফেন্ট্রি ব্যাটালিয়নে আনসার উইং থাকবে, কিন্তু উপজেলাগুলাতে কিন্তু আনসার যে অ্যাডজুটেন্ট নিয়োগ করতে হবে। উপজেলাতে আর্মি দেওয়ার দরকার নাই, উপজেলাতে আনসারের অফিস যেটা আছে, উপজেলা সদরে, প্রত্যেক উপজেলা সদরে আনসারের অফিস আছে, ওই আনসারের অফিসটা মেনটেন করবে হলো আনসার অ্যাডজুটেন্ট, সে যোগাযোগ রক্ষা করবে ব্যাটালিয়নের সাথে, ইনফেন্ট্রি ব্যাটালিয়নের সাথে। আচ্ছা, এবং ওর হেডকোয়ার্টারের সাথেও ঢাকায় ওর হেডকোয়ার্টার থাকবে, ওর হেডকোয়ার্টারের সাথেও যোগাযোগ রক্ষা করবে, আনসার অ্যাডজুটেন্ট ওইটা মেনটেন করবে। আর তবে আর এই আনসার যদি আপনি আর্মিতে দেন তাহলে আর ওই ব্যাটালিয়ন আনসার রাখার প্রয়োজন হবে না। এখন যে ব্যাটালিয়ন এই যে গোলমাল হয়, বিদ্রোহ হয়, এগুলা কিন্তু নর্মাল আনসারে হয় না, ব্যাটালিয়ন আনসারগুলাতে হয়। এরা চাকরির মতন কাজ করে, ব্যাটালিয়নে থাকে এবং পুরাপুরি সৈনিকের কাজ করে, সবসময় এরা কাজ করতেছে, কিন্তু তাদের চাকরির গ্যারান্টি নাই, চাকরির ফিউচার নাই এবং বেতন টেতন ঠিক নাই। ব্যাটালিয়ন আনসার প্রয়োজন নাই, যেহেতু আপনি ইনফেন্ট্রি ব্যাটালিয়ন দিয়ে দিয়েছেন, ব্যাটালিয়ন আনসারের প্রয়োজন নেই। ব্যাটালিয়ন আনসার এখন তৈরি করে রাখছে কেন? এখন যে আনসার হেডকোয়ার্টার আছে, আনসার ট্রেনিং সেন্টার আছে, এইগুলাকে মেনটেন করার জন্য কিছু আনসার লাগে, সেবা যত্ন করার জন্য আর কি, কিছু ট্রেনিং দেওয়ার জন্য কিছু আনসার লাগে, এই জন্য রাখছে। শফিপুরের জন্য কয়েকটা ব্যাটালিয়ন লাগবে, কারণ ওখানে তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আনসার এসে ট্রেনিং নিচ্ছে, ওখানে কিছু পার্মানেন্ট কিছু আনসার লাগে, ওরা ট্রেনিং মেনিং দেয়, এই জন্য ব্যাটালিয়ন লাগে। আবার কোনো কোনো জায়গায় ব্যাটালিয়নের লাগে হঠাৎ করে দরকার হয়, এই জন্য ব্যাটালিয়ন বানায় রাখছে। এই ব্যাটালিয়ন আনসার ব্যাটালিয়ন দরকার নেই, আনসার ব্যাটালিয়ন যদি বাদ দিয়ে দেন, এদেরকে যদি পুলিশ বা বিডিআরে আত্মি করে নিয়ে নেন, তাহলে নর্মাল আনসার যারা নাকি ট্রেনিং নিয়ে চলে যায় এবং ওদের নাম থাকে শুধু রেজিস্টারে এবং ডাটাবেজে, তাদের জন্য আর ঝামেলা নাই, এরা কখনো বিদ্রোহ করবে না, কারণ ওদের প্রফেশন তো বিভিন্ন রকমের কাজে নিয়োজিত। আইসা এখন 1.5 মাসের ট্রেনিং নেয়, এটাই 3 মাস করে দিলেই ভালো হয়। তো 3 মাসের ট্রেনিং নিয়ে চলে যাবে। তারপরে কি একটা ডিস্ট্রিক্টে তো অনেক আনসার থাকবে, এদেরকে বাই টার্ন, মনে করেন প্রত্যেক বছর 15 দিনের কালেকটিভ ট্রেনিংয়ে, গ্রীষ্মকালীন ট্রেনিংয়ে এদেরকে একত্রিত করতে হবে। কালেকটিভ ট্রেনিংয়ের সময় মনে করেন 7 দিনের একটা কিংবা 10 দিনের একটা কালেকটিভ ট্রেনিং করালেন বাই টার্ন। একজন আনসারের ভাগ্যে হয়তো কালেকটিভ ট্রেনিং আসবে 4-5 বছর পর পর, কারণ আনসার তো অনেক, সবাইকে একসাথে ট্রেনিং করাইতে পারবেন না।
একবার এই ব্যাটালিয়ানকে আনলেন, একবার 3টা ব্যাটালিয়ানকে আনলেন, আর একবার 3টা ব্যাটালিয়ানকে আনলেন, আর একবার 3টা ব্যাটালিয়ানকে আনলেন। এরকমভাবে বাই টার্ন আস্তে আস্তে একসময় দেখা গেল যে 5 থেকে 10 বছর পরে একজনের টার্নে কালেকটিভ ট্রেনিংটা আসতেছে। তাইলে আপনি যদি আনসারকে যদি ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে দেওয়া হয় তাইলে এটার খরচ কমে যাবে। এছাড়াও পুলিশ বা বেসামরিক যখন আনসারের দরকার হবে তখন তারা ওই আনসার অ্যাডজুটেন্টের মাধ্যমে চাহিদা করে আনসার নিতে পারবে। সে আনসার অ্যাডজুটেন্ট তো উপজেলা হেডকোয়ার্টারে আছেই, সে শুধু ব্যাটালিয়ান কমান্ডারকে, পদাতিক ব্যাটালিয়ান কমান্ডারে জানায় সে টিএনওকে আনসার দিয়ে দিবে, ডিসি সাহেবকে আনসার দিয়ে দিবে দাঁড়। কিংবা যদি কোনো সিকিউরিটি কোম্পানি বা কোনো কোম্পানি যদি আনসার চায় গার্ড হিসাবে, তাহলে ঢাকা হেডকোয়ার্টার থেকে ওইটা কোঅর্ডিনেট করে ব্যবস্থা করে দিবে। ওইখানে কোনো প্রবলেম নাই। শুধু ট্রেনিং এবং ওয়ার ফিট রাখার জন্য ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ানকে দায়িত্বশীল করতে হবে, এবং ভবিষ্যতে এই দায়িত্বশীল করলে কী হবে কি, যুদ্ধের সময় ওই ইনফ্যান্ট্রি ব্যাটালিয়ান ওই আনসারগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারবে। যুদ্ধের সময় ওই যে মনে করেন ফার্স্ট বেঙ্গল সিলেক্ট, সে তার আনসারগুলোকে ইফেক্টিভলি ব্যবহার করতে পারবে সে যদি ট্রেনিং দিয়ে থাকে। যে শান্তিকালীন ট্রেনিং যে দেয়, যুদ্ধকালীন যুদ্ধ সে করে, অন্য লোক এসে তার দিয়ে যুদ্ধ করে কনফিডেন্স থাকে না। আমি আমার সৈনিকদের ট্রেনিং দিয়ে থাকলে আমি ওই সৈনিক নিয়ে যুদ্ধে যাইতে পারবো। আমি অন্য সৈনিক যে নাকি অন্য জায়গাতে ট্রেনিং নিচ্ছে ওর উপরে আমার ভরসা থাকবে না, ওকে নিয়ে যুদ্ধে যেতে আমার ইচ্ছা করবে না। এই জন্য এটা খুব ইফেক্টিভ ব্যবহার হবে। এই জন্য যেহেতু আমাদের পরিকল্পনাতেই আছে যে আমরা 14 থেকে 21 দিন কনভেনশনাল যুদ্ধ করব, তারপরে আর ইন্ডিয়াকে ঠেকায় রাখা যাবে না। তারপরে আমরা সুইচ ওভার করবো গেরিলা ওয়ারফেয়ারে। তাহলে গেরিলা ওয়ারফেয়ারের বাহিনীটাই আমাদের মেইন বাহিনী। ওটা নিউক্লিয়াস হবে আর্মি, সাথে থাকবে কি বিডিআর, নো প্রবলেম, এপি ব্যাটালিয়ান, নো প্রবলেম, আনসার প্রবলেম। ওদেরকে যেন ইমিডিয়েটলি পাওয়া যায় এবং ইফেক্টিভলি ব্যবহার করা যায়, সেই জন্য এই কাজগুলো করতে হবে। 1 নম্বর কাজ কি, এই 64টা ব্যাটালিয়নকে 64টা ডিস্ট্রিক্টে পার্মানেন্টলি বদলি করে দিতে হবে। তাদেরকে 7 থেকে 10 একর জমি শহরের পাশে কিনে দিতে হবে এবং বলতে হবে ওইটাই তোমার স্থায়ী অবস্থান। ওইখানে ওই ডিস্ট্রিক্টের লোক ছাড়া অন্য ডিস্ট্রিক্টের সৈনিক ওই ব্যাটালিয়নে থাকবে না। সে পুরো ডিস্ট্রিক্টটাকে চিনবে। আইএস ডিউটির সময় সে ভালো ডিউটি করবে, বন্যা আসলে সে নিজের লোকরে জান দিয়ে বাঁচাবে। কারণ সিলেটের ব্যাটালিয়ন তো সিলেটের লোক দিয়েই হয়েছে, তৈরি হয়েছে। সিলেটের লোক পানিতে ডুবলে তো তার পরাণ কানব। এটা ইফেক্টিভ আর্মি হবে শীতকালীন শান্তিকালীন সময়ে, আবার যুদ্ধকালীন সময়। আচ্ছা, তাহলে এইটাই হলো মূল আমার ছিল। বাকি আর্মি কিন্তু এখন আর্মি ঠিক আছে, ব্রিটিশ স্টাইলে তৈরি করা। ইন্ডিয়ান আর্মি যেরকম, আমাদের আর্মিও সেরকম, পাকিস্তান আর্মিও সেরকম। আমাদের আর্মিটা বেসিক আর্মি, ওই মিসাইল নাই, কিংবা অতিরিক্ত উন্নত মানের স্যাটেলাইট নাই, ড্রোন নতুন আসছে, এখনও ব্যবহারটা ভালো করে শেখা হয় নাই, কিংবা অ্যাটম বোম নাই। কিন্তু বেসিক আর্মি কিন্তু একই। আমাদের বেসিক আর্মি শক্তিশালী, ভালো বেসিক আর্মি আছে। বেসিক আর্মি কি, পদ্ধতি কোর, ডিভিশন, ব্রিগেড, ব্যাটালিয়ান, এইগুলো ওয়েল অর্গানাইজড আছে। এইটাকে আমরা কি এখন মিসাইলের দিকে যাব, স্যাটেলাইটের দিকে যাব, নাকি অ্যাটম বোমার দিকে যাব? না, ওদিকে যা আমাদের লাভ নাই, কারণ ইন্ডিয়া অনেক শক্তিশালী। তাহলে আমাদের কি যেতে হবে, নিচের দিকে, এমনভাবে যাইতে হবে নিচের দিকে যে ও যেন আমার ধরতে না পারে। হাতি যতই খুঁজুক না কেন ইন্দুর ধরতে পারে না। আমার ইন্দুরের মতন মাটির নিচে, সাপের মতন মাটির নিচে ঢুকে যেতে হবে, সময় মতন ওটা ছোঁড় মারতে হবে। তাইলে এইটাই হলো মেইন কথা। আপনার যদি ওদের বোমা বর্ষণে ইন্ডিয়া কি পারবে, ঢাকা শহর বোমা দিয়ে তামা বানায় ফেলতে পারবে, ঢাকা শহর থাকবে না। প্লেন দিয়েই যদি যুদ্ধ করা যাইতো তাহলে ইসরায়েল এতদিনে গাজায় জিতে যেত। গাজা শহর তামা হয়ে গেছে, কিন্তু ইসরায়েল এখনো জিতে নাই, কারণ জনগণ হারে নাই। ইন্ডিয়াও তাই। আমার দেশ, সে কোনো শহর হয়তো থাকবে না, তামা হয়ে যাবে, ওই সাউন্ড হয়। এই যে ইসরায়েল এত বোমা ফালাইছে গাজাতে,
গাজাতে 500 কেজির বোমা এত ফালাইছে, এত শব্দ হয়েছে, লোক মরছে কত? 32,000। লাখে লাখে সৈন্য মরে কাতারে কাতার, গুনিয়া দেখিল মাত্র 52,000। তো ওই রকম ওই বোমাই মারতে থাকবে, মাটি দিয়ে আসতে পারবে না। মাটি দিয়ে আসলে কাউরা দিয়ে দইরা যেন ওরে ওখানেই কাওয়াতের শরীফাতে আল্লাহু আকবার করা যায়, এই ব্যবস্থা রাখতে হবে। ওইভাবেই আমাদের সৈনিককে ডিজাইন করতে হবে। সে কেদার মধ্যে থেকে উঠে আসবে। পাহাড়ি এলাকা, যেখানে পাহাড়ি এলাকা আছে কিংবা খাল বিল নদী নালা আলার জায়গা, সেখানে ওই প্লেন দিয়েও কাজ হবে না, আর্টিলারি দিয়েও কাজ হবে না, ট্যাঙ্ক দিয়েও কাজ হবে না। আর আমাদের সংখ্যা 18 কোটি। এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।